গাজীপুরের জয়দেবপুরে ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই পরোয়ানা জারি করে। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আরও রয়েছেন সে সময়কার কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। প্রসিকিউশন জানায় ২০১৬ সালে জঙ্গি সাজিয়ে হত্যা করা ৭ জনের মধ্যে এক মাদ্রাসা ছাত্রের বাবা অভিযোগটি করেন। এ বিষয়ে তদন্ত করে ট্রাইব্যুনালের তদন্ত দল দেশের বিভিন্ন জায়গা থেকে ৭ ইসলামী ভাবাপন্ন ছাত্রকে ধরে গাজীপুর সদরের পাতারটেক এলাকার একটি বাড়ির দোতলায় ২ মাস আটকে রাখা হয়। পরে ৮ অক্টোবর তাদের হত্যা করা হয়। এতে অংশ নেয় সিটিটিসি, র্যাব, সোয়াট এবং পুলিশের সদস্যরা। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তা বৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এই যে ৭ জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো, তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনাটির বিস্তারিত জানাবেন, আর শেখ হাসিনার মামলার আজ তো গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ, সে বিষয়ে একটু জানাবেন। দেখুন, আজকে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই আপনি যেমনটা বলছিলেন, শেখ হাসিনার মামলা মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা যেটিকে ধরা হয়, এটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি এটা থেকে আসি, এই ২ মিনিট আগে আমি আদালত থেকে বেরিয়ে এসেছি, সেখানে ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। প্রথমজন সেটি হচ্ছে আশুলিয়াতে ৬টি মরদেহ পুড়িয়ে হত্যার পর যে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, তার মধ্যে একজন আসাবুর, তার পরিবারে তার বাবা এসেছিলেন সাক্ষ্য দিতে। তিনি স্পষ্ট করে বলেছেন যে তার সন্তানকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে তিনি ঠিক সেভাবে বিচার চান। অর্থাৎ একজন বাবা সন্তানকে পোড়ানোর যে ভিডিও, সেটি আদালতে বসে তিনি দেখেছেন, তিনি দেখিয়েছেন অন্যদেরকে। একই সাথে এই দ্বিতীয় যে সাক্ষী শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সাক্ষ্য দিলেন, তিনি হচ্ছে, আপনি জানেন যে এর মধ্যে যে ভিডিওটি মারাত্মকভাবে ছড়িয়ে গিয়েছিল, সবাইকে নাড়া দিয়েছিল, যে যাত্রাবাড়িতে কাজলায় একজন গুলিবিদ্ধ একটি কিশোরকে আরেকজন টেনে নিয়ে আসছিল তার বন্ধু তাকে বাঁচানোর জন্য। ঠিক ওই অবস্থায় পুলিশ সদস্যরা আবার তাকে গুলি করে এবং তাকে হাসপাতালে নিতে নিতে তার মৃত্যু হয়। সেই ভিডিওটি এই মাত্র ৪-৫ মিনিট আগে আদালতে দেখানো হলো। একেবারে পিনপতন নীরবতা আদালত দেখছিলেন। একই সাথে আমি খেয়াল করছিলাম যে এই ভিডিওটি যখন দেখানো হয়, এই মামলার যিনি অন্যতম আসামি, পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি আসামির ডকে বসে তিনিও একেবারে এক দৃষ্টিতে বিষণ্ণ মনে সেই ভিডিও দেখছিলেন। আদালতে সবাইকে নাড়িয়ে দিয়েছে এই ভিডিওর। তো এই সাক্ষীগুলো, এই গুরুত্বপূর্ণ যারা সাক্ষী রয়েছেন বা যারা আহত হয়েছেন, তারা সরাসরি আসছেন, অথবা যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা এসে এখানে সাক্ষ্য দিচ্ছেন। এবং সবার বক্তব্য একটি, যে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের সুপ্রিম কমান্ডার হিসেবে বা প্রধান নির্দেশদাতা হিসেবে তার মূল অভিযোগটি শেখ হাসিনার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই আইজিপি আবদুল্লাহ আল মামুন, তাদের সবার। এখন যিনি সাক্ষ্য দিলেন, ওই যে ছেলেটির কথা বলছিলাম, তার ভাই রবিউল ইসলাম, তিনি সরাসরি বলেছেন যে আমি এদের ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এটি ছিল একটি বিষয়। আরেকটি বিষয়, যেমনটা আপনি বলছিলেন যে জঙ্গি নাটক সাজানোর যে অভিযোগ, সেই অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা। দেখুন, এই ঘটনা যদি বলি, ২০১৬ সালের ৮ অক্টোবর, আপনি জানেন যে গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকার একটি বাড়িকে ঘিরে কিন্তু সারা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। কারণ সকাল থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ভিড় করেন গাজীপুরে। এরপরে সেখানে অপারেশন চালানো হয় জঙ্গি অভিযানে। সেই অভিযানে ৭ যুবককে বিকালের দিকে ঘোষণা করা হয় যে জেএমবির শীর্ষ জঙ্গি আকাশ সহ ৭ জঙ্গি মারা গেছে। সেই বিষয়টি সে সময় আমরা সেটি জানতে পেরেছিলাম। এখন সেখানে যে নিহত হয়েছিল ইব্রাহিম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী, তার বাবার অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল এটি তদন্ত করে দেখে যে পুরো বিষয়টি একটি সাজানো ছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর
ইন্সপেক্টর তামিম কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তদন্ত করতে যে দেখা গেছে যে সেখানে মাদ্রাসার শিক্ষার্থী সহ ইসলামী ভাবাপন্ন 7 যুবককে 2 মাস আগে ধরে আনা হয়েছিল এবং পরবর্তীতে ওই 8 অক্টোবর তাদেরকে জঙ্গি সাজিয়ে তাদের অভিযানের নামে হত্যা করা হয়। তো সেই ঘটনায় এখানে 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তার মধ্যে জাবেদ পাটোয়ারি যেমন আছেন, সিটিটিসি সেই সময়ের প্রধান খুবই আলোচিত মুখ মনিরুল ইসলাম রয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে এবং আরো যারা আসামি আছে তাদের নাম কিন্তু বলা হয়নি, কারণ অনেকেই এই গ্রেপ্তারি পরোয়ানার আগে আসামি হিসেবে থাকলে অনেক পুলিশ সদস্যরা সটকে যাচ্ছেন, যার কারণে এই বিষয়টি গোপন রাখা হয়েছে। আরেকটি বিষয়, সেখানে হারুনুর রশিদ তৎকালীন গাজীপুরের এসপি ছিলেন, যদিও নাম উল্লেখ করা হয়নি। এখানে অনেকেই ধারণা করছেন যে তিনি হয়তো এই মামলার আসামিদের মধ্যে একজন। জি, আদালত চত্বর থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল বাশারের সাথে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ 3 জনের সাক্ষ্য নেওয়া হবে। 2 জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অন্যতম আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ হয়। আগামী 2 মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা প্রসিকিউশনের। এর আগে প্রথম ধাপে সাক্ষ্য দেন 5 জন। এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত প্রত্যক্ষদর্শী শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। আগামীতে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অনুপস্থিতির কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নানা কারণে আলোচিত ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে 1 বছর পলাতক। তিনি ছাড়াও সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী পালানোর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হলো। এই সময়ে তারা খোরপোশ ভাতা পাবেন। সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু দেশগুলোর সাথে আলোচনা চলছে। সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কেউ যাতে বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করা। এর আগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় 16 জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহ জুড়ে রাজধানী সহ সারা দেশে আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান রয়েছে। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে, তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। বলছি, কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নাই। আমরা বললাম যে আমরা লজ্জিত। চট্টগ্রামে থেমে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 3 জন। ভোরে নগরীর সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, হতাহতরা সবাই পেশায় মাছ বিক্রেতা। সোমবার ভোরে মাছ কিনতে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। নগরীর সিটি গেট এলাকায় পৌঁছালে থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িটিতে থাকা 3 জনের। আহতদের হাসপাতালে নেওয়া হলে বাড়ে মৃতের সংখ্যা। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা। তারা জানান, পিকআপ ভ্যানে থাকা সবাই মাছ বিক্রেতা। ফিশারিঘাট থেকে মাছ কেনার পর নানা জায়গায় বিক্রি করতেন তারা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। ড্রাইভার ঘুমাচ্ছিল, এই ঘুমার গাড়ি কভার ভ্যান দাঁড়ানো ছিল গ্লাসগোর সামনে আর কি, এসে কভার ভ্যানের সাথে মারা দিয়েছে। ওনারা আমাদের থেকে
আলাদা হয়ে ওনারা আসছে যে মাসের জন্য, ওরা সবাই ব্যবসায়ী ওনারা যত আসছে সিটিগেট ধরুন যেহেতু আসছে। আমরা সবাই ঘুমাইছিলাম, ঘুমানোর পর আমি 5টা বাজে শুনি আমার ভাই নাই, এতটুকু। এখানে এসে দেখি আমার ভাইয়ের লাশ। পুলিশ জানায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা। এই ঘটনায় আকবর শাহ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্পিড বেশি ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছনে ঢুকে গেছে। গাড়িটা কিন্তু কাভার ভ্যানটা কিন্তু আমরা স্থির ছিল, এখানে আগে থেকে দাঁড়ানো ছিল, রাস্তার বাম পাশে ওটা রাত্রে থেকে সম্ভব দাঁড়ানো ছিল। আর এটা একদম নিয়ন্ত্রণ হারিয়ে একদম গাড়ির নিচে চলে গেছে। চলে যাওয়ার কারণে সামনে যে 3 জন ছিল 3 জন একদম চাপা পড়ে মারা গেছে। আর উপরে যারা ছিল ওরা সম্ভবত মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে পুলিশ কনস্টেবল অমিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে খুলশী থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের টেলিকম ইউনিটের সদস্য অমিত দাস ওয়্যারলেস অপারেটর হিসেবে ওই থানায় কর্মরত ছিলেন। খুলশী থানার ওসি মিজানুর রহমান জানান, গত 12ই আগস্ট ওয়্যারলেস বার্তায় সিএমপি সব সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। তার এই বার্তা ভিডিও করেন পুলিশ সদস্য অমিত। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ার ঘটনায় তদন্তের পর কনস্টেবলকে শনাক্ত করা হয়। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের 5ই আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপি সভাপতির বাসায় আগুন দেয়া সহ অন্তত 3টি মামলা রয়েছে। এছাড়া গত বছরের 4 আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার মামলার আসামি অপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে তাকে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচিত হন শফিকুল ইসলাম অপু। নরসিংদীর 5 মোড়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত অন্তত 5 জন। এ ঘটনায় পুলিশের গাড়িতে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছর 5 আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এরই জেরে রোববার রাতে স্থানীয় পাকিজা গ্রুপের ঝুট নিয়ে মোসাদ্দেকের এক কর্মীর উপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতে উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লালু মিয়া গ্রুপ সন্ত্রাসী গ্রুপ যেভাবে হোক, যারাই হোক, এটা সুষ্ঠু তদন্ত করে এর ব্যাপারে সঠিক পদক্ষেপ নেই। বাইরেও মারলো, আমারও মারছে ভাই, বাইরে আইছে, তারপরে কোপ দিছে ভাই আমার হাতে, তারপর বোমা মারছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। দুপুর 1টা পর্যন্ত নতুন করে 30 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে ফর্ম নিলেন মোট 155 জন শিক্ষার্থী। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য জানিয়েছেন। বিকেল 4টা পর্যন্ত ফর্ম সংগ্রহের সময়সীমা হওয়ার শেষ মুহূর্তে ভিড় দেখা গেছে। এবারের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদল, ছাত্র শিবির, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাকসাস, ইসলামী ছাত্র আন্দোলন এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একাধিক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতার কথা রয়েছে। নির্বাচনে যারাই জয়ী হবে তারা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ছাত্রছাত্রীদের। প্রশাসন এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছে সবকিছু সুষ্ঠু আছে। আমরা আশা করতে পারি ইনশাল্লাহ একটি ভালো নির্বাচন তারা উপহার দিতে পারবে। ডাকসু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি অধিকার বলতে পারেন। ডাকসু নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে চাই বা যে কাজগুলো আমি করে এসেছি, এই কাজগুলো একটি মূল্যায়নের সুযোগ হবে এবং আমরা সকলে। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ভিড় কেমন দেখছেন, আর ছাত্র সংগঠন যেগুলি রয়েছে রাজনৈতিক দল
তার বাইরে অনেকেই ফর্ম নিয়েছেন। এবার কতজন এমন ফর্ম নিয়েছেন সেই তথ্য আছে কিনা আপনার কাছে? যেমনটি বলছিলেন, আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার আজ শেষ দিন। এই নির্বাচন ফর্ম সংগ্রহ করা শুরু হয় গত মঙ্গলবার 12 আগস্ট থেকে, কিন্তু আজ শেষ দিন হওয়ায় কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ছাত্র শিবির, বাম সংগঠনগুলো, ছাত্র দল, তারা কিন্তু আজকে মনোনয়ন সংগ্রহ করবেন এমন কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল উপস্থিত হয়নি। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এখন অবধি কত মনোনয়ন বিক্রি হয়েছে, সেই ব্যাপারে কিন্তু এখন সুনির্দিষ্টভাবে এখনো বলা মুশকিল, কেননা গতকাল অবধি 125 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা, কিন্তু আজ সকাল 12টাতে একটা অবধি যে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে নতুন, সেখানে আরও 30টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। সেই হিসাবে এখন অবধি 155টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যারা এখানে মনোনয়নপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছেন, ছাত্র শিবির ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা তাদের তাজা প্যানেল থেকে বলছেন যে SM ফরহাদ জিএস পদে এবং আবু সাদিক কায়ুম যে সে ভিপি পদে সংগ্রহ করেছেন। এছাড়া বাকি যে পূর্ণাঙ্গ কমিটি কি কোন পদে থাকবে সেটা পূর্ণাঙ্গ কমিটি সেটা আগামীকাল ঘোষণা করবেন। এছাড়া আর যারা এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে বর্তমান যে নির্বাচন যারা কমিটিটি রয়েছে তারা সুষ্ঠুভাবে নির্বাচন দেবে, সেই প্রত্যাশা তারা তাদের উপর রাখতে চান। এছাড়া তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সময় যারাই ভিপি পদে এসেছেন, ডাকসু নির্বাচন করে এসেছেন, তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব ভিপি হতে পারেনি, শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দিতে পারেনি প্রশাসন। তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু জনবান্ধব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করেনি, বিভিন্ন সমস্যা রয়ে গেছে। তারা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এত বছর পরও কিন্তু স্বাস্থ্য খাত থেকে শুরু করে পরিবহন খাত থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া যারা আসছেন তারা বলছেন তারা যদি মনোনীত হন সেক্ষেত্রে তারা সবার আগে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে পরিবহন থেকে শুরু করে স্বাস্থ্যখাত, সেই খাতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। এই ছিল মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও থেকে চাকরি হারানো শিক্ষকেরা। সকাল থেকে উখিয়ায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় ক্যাম্পে যেতে দেয়া হয়নি দেশি বিদেশি এনজিওতে কর্মরতদের। শিক্ষকেরা জানান অর্থ সংকটের কারণ দেখিয়ে এনজিওর প্রায় 1200-র বেশি শিক্ষকের চুক্তি বাতিল করা হয়েছে। তারা অভিযোগ করেন রোহিঙ্গা শিক্ষকরা চাকরিতে পুনর্বহাল থাকলেও অর্থ সংকটের অজুহাতে বাংলাদেশি শিক্ষকদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এদিকে অবরোধের কারণে রাস্তার দুপাশে 3 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 4500 মতো টিচার আছে, ওদেরকে পুনরায় বহাল যতক্ষণ পর্যন্ত মানে বহাল না করে ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকবে। শিক্ষার্থী এবং প্রশাসনিক কার্যক্রম আমরা ব্যাহত করবো না, জনসাধারণ ভোগান্তি করবো না, এই গাড়িগুলো সবসময় ওপেন। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নিবে না, আমাদেরকে যদি এখানে মেরে ফেলা হয় আমরা এখান থেকে যাবো না, দরকার হলে আমরা রাস্তার মধ্যে শুয়ে থাকবো। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, এখন সেখানে কি অবস্থা সেটি তো বলবেন, আর 1200-র বেশি শিক্ষকের এই যে চুক্তি বাতিল করা হয়েছে সেটির কারণ কি বলা হয়েছে? কারণ রোহিঙ্গা শিক্ষকরা তো চাকরিতে পুনর্বহাল রয়েছেন। এই যে রোহিঙ্গার ক্যাম্পে কর্মরত শিক্ষকদের যেটি অবরোধ সেটি কিন্তু আজকে নতুন নয়, এর আগেও তারা বেশ কয়েকবার সেই উখিয়া কক্সবাজার টেকনাফ সেই সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে রেখেছিল। যেহেতু তাদেরকে প্রায় 3-4 থেকে 4 মাস আগেই তাদেরকে সেখান থেকে, অর্থাৎ তারা যে বিভিন্ন এনজিও সংস্থা চাকরি করত শিক্ষক হিসেবে, তাদেরকে যে অর্থ সংকটের কারণ দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তবে এরপরে যখন তারা আন্দোলন করেছিল, কক্সবাজার জেলা প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জন তাদের সাথে বৈঠক করেছেন এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার একটি আশ্বাসও তাদের মধ্যে ছিল, কিন্তু সেই আশ্বাসটি আসলে এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণেই আজকে সকাল থেকে তারা কক্সবাজারতে একটা সড়ক অবরোধ করে রেখেছে এবং একটু আগেই কক্সবাজার জেলা পুলিশ সুপার সেখানে গিয়েছেন এবং তাদের সাথে কথাবার্তা বলেছেন। তো তারাও মূলত বলছেন যেহেতু 1200 শিক্ষক অর্থাৎ বাংলাদেশ শিক্ষক তারা বিভিন্ন এনজিওতে কাজ করে, রোহিঙ্গারা যদি শিক্ষক হিসেবে কাজ করতে পারলে বাংলাদেশিরা কেন পারবে না, সেরকমই তারা বলছেন।
তবে এখনো পর্যন্ত তারা যেহেতু বিভিন্ন এনজিও সংস্থা, এনজিও ব্যুরো এবং সেই সাথে কক্সবাজার জেলা প্রশাসক, পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে নতুন করে, অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় সেখানে রাখা যায় কিনা, তো সেই বিষয়টি আসলে ভাবা দরকার বলে কক্সবাজারের পুলিশ সুপারও তিনি মনে করেছেন। তবে এখনো পর্যন্ত তারা অবরোধ করে রেখেছেন। আশা করা যাচ্ছে কিছু সময়ের পরেই তারা হয়তো অবরোধ তুলে নেবেন, সেরকমই একটি আশ্বাস আমরা পেয়েছি। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে। ছাঁটাই আতঙ্কে ভুগছেন বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে নানা কৌশল নিচ্ছে ব্যাংকগুলো। এরই মধ্যে চাকরি হারিয়ে দিশেহারা আল আরাফা, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী সহ কিছু ব্যাংকের কয়েকশো কর্মী। বাংলাদেশ ব্যাংক বলছে অন্যায়ভাবে কাউকে চাকরিচ্যুত করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক বিবেচনায় বেশ কয়েকটি ব্যাংক চালু হয়। নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক ব্যাংকই নামে বেনামে ঋণ বিতরণ করে এবং ইচ্ছেমতো জনবল নিয়োগ দেয়। তবে পট পরিবর্তনের পর কর্মী ছাঁটাই করেছে বেশ কিছু ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। অনেক ব্যাংকই ছাঁটাইয়ের আতঙ্কে অস্থিরতা দেখা দিয়েছে। আন্দোলন করেও চাকরি ফেরত পাননি আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 500 কর্মকর্তা। কোনো নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ তাদের। যদি আপনি আমাকে অবৈধ নিয়োগ বলে আমাকে টার্মিনেট করেন, তাহলে আপনার টোটাল অথরিটিকে টার্মিনেট করতে হবে, কেননা আমার ওই নিয়োগের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ ব্যাংক সম্পৃক্ত ছিল। আমি যদি কোনো কেলেঙ্কারিতে না জড়াই তাহলে আমার চাকরি যাবে না, এই দুটো অপরাধ ছাড়া চাকরি যাবে না। তাহলে আমি কি করে তাদের বোঝাবো, তারা কি বিশ্বাস করবে? ব্যাংক কর্তৃপক্ষ বলছে 2021 সাল থেকে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু অনিয়ম রয়েছে। নতুন পর্ষদ যাচাই বাছাই করে অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করেছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়েছে বলেও দাবি ব্যাংকগুলোর। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয় নাই বিদায় ওনারা বলেছেন। এই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ওনাদেরকে রেগুলারাইজ করার জন্যই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো এই পরীক্ষায় 800 কতজন উত্তীর্ণ হয়েছে, বাকিরা অনুত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে ওনাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে নিয়োগ ও ছাঁটাইয়ের অনিয়ম হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো একটা ব্যাংকে গণছাঁটাইয়ের কারণে গণ অসন্তোষ দেখা দিয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরেই টোটাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং প্রকারান্তরে যেটা সরকারকেও বিপদ করতে পারে, ওইসব ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে। চাকরির অনিশ্চয়তার কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব ঠেকাতে আরও বেশি নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এই হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে তারা হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন। গত রোববার হাসপাতালের সামনে এক চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। এ সময় হাসপাতালে 2 জন আহত হন। চিকিৎসকের উপরে হামলা হয়েছে, ডক্টর দিলীপ, আমাদের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর উপরে হামলা হয়েছে। এই হামলা যারা করেছে, এই হামলার হোতা যারা, হামলার সাথে মূলত দায়ী যারা, তাদেরকে অবিলম্বে অবশ্যই 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা সর্বস্তরের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স, টেকনোলজি, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমরা আসলে আমাদের কর্মবিরতি দিতে বাধ্য হব। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, একটু জানতে চাই যে কর্মবিরতি কি এখনো চলছে কিনা, জরুরি সেবা কিভাবে দেওয়া হচ্ছে? জি, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু কর্মবিরতি রয়েছেন। যে বিষয়টা হচ্ছে যে জরুরি বিভাগের যে চিকিৎসাটা সেটি কিন্তু আসলে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তবে আগামী 48 ঘন্টার সময় কিন্তু এই মিড লেভেল যারা চিকিৎসক বা চিকিৎসক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু 48 ঘন্টার সময় দিয়েছেন। এই 48 ঘন্টার মধ্যে যদি যারা এই ডাক্তারের উপরে হামলা করেছে সেই চিকিৎসকের হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, সেক্ষেত্রে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা সর্বস্তরের
ভাবেই কিন্তু আসলে তারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা সর্বত্র এই ধর্মঘট পালন করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি হচ্ছে যে হাসপাতালে গতকাল দিলীপ মেডিকেল অফিসার দিলীপ তার উপরে হামলা চালানো হয়, এরপরে আরও 2 জন কর্মচারী আহত হয় বলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই হামলার ঘটনায় কিন্তু আজ সকাল 10টায় আমরা দেখেছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুম যেটি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের সকল কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। নার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, তারা সেখানে কিন্তু বৈঠক করেছেন। এবং বৈঠকের পরে আমরা যে ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা কর্মবিরতিতে ইতিমধ্যে রয়েছেন এবং তারা একটি 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার ভিতরে চিকিৎসকের উপরে যারা হামলা করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে, কর্মক্ষেত্রে যে তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা ধর্মঘটে পালন করছেন এবং সেই ধর্মঘট তারা চালিয়ে যাবেন। তবে 24 ঘন্টার মধ্যে যদি যারা গ্রেপ্তার না হয়, দোষীরা যাতে গ্রেপ্তার না হয় সেই সময় কিন্তু তারা যেটি বলছেন যে তারা যে জরুরি বিভাগের যে কিছু চিকিৎসা রয়েছে সেগুলো তারা দিচ্ছে, সেগুলো তারা বন্ধ করে দেবে এবং সর্বত্র তারা সেই ধর্মঘট চালিয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারা দুপুর 12:30টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মানববন্ধন করেছে, সেখান থেকে তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। ধন্যবাদ আপনাকে। আয়কর রিটার্ন অডিট নির্দেশিকা 2025 প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার দীর্ঘদিন ধরে অডিট এড়িয়ে যাওয়া করদাতাদের লক্ষ্যবস্তু করছে এনবিআর। আয়কর রিটার্ন অডিটে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে জারি করা হয়েছে কর বছরের নির্দেশিকা। রোববার নতুন এই নির্দেশনা জারি করে এনবিআর। নির্দেশনায় বলা হয়েছে কর ফাঁকি প্রতিরোধ, কর সংস্কৃতি উন্নয়ন এবং কর আইন সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করবে এই নির্দেশনা। এদিকে বছরের পর বছর কোনো ধরনের অডিটের আওতায় আসেনি এমন কোম্পানির ফাইল ভবিষ্যতে অডিটের আওতায় আসতে যাচ্ছে। নির্দেশনায় আরও বলা হয়েছে স্পষ্ট রাজস্ব ক্ষতি না হলে নতুন করদাতার প্রথম রিটার্ন অডিটে আনা হবে না। একই করদাতাকে টানা 3 বছর অডিটে না আনার বিধান রাখা হয়েছে নতুন নির্দেশিকায়। তবে লোকসান, শূন্য আয় বা অস্বাভাবিকভাবে কম আয় দেখালে রিটার্ন অডিটে নেওয়া হবে। এর আগে গত বুধবার 15,494টি আয়কর রিটার্ন ফাইল নিরীক্ষা শুরু করে এনবিআর। নতুন করে পদ্মার পানি না বাড়লেও কুষ্টিয়ার 2 ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী। ঘরবাড়ির সঙ্গে তলিয়ে আছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এদিকে এখনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ পানিবন্দী মানুষের। দিন 10 আগে পানি বাড়তে শুরু করে পদ্মায়, তলিয়ে যায় কুষ্টিয়ার নদী তীরের অনেক এলাকা। নতুন করে পানি না বাড়লেও এখনো পানিবন্দী সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকা। দিন গড়ানোর সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের, বিপদে প্রাণীকুলো, হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধ। পানি হয়েছে, এই জন্য আমার সবসময় ভয় লাগছে, আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো। বন্যার সমস্যা, আমাদের পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক জায়গা তো ডুবে গেছে, অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। অভিযোগ আছে পানিবন্দী এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি, যদিও পানিবন্দী মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায়, পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি বৃদ্ধি পাচ্ছে, এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রায় 20,000 পরিবারের 1.5 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ইতিহাসে বড় মৌসুমে সর্বোচ্চ 18,34,782 মেট্রিক টন ধান চাল সংগ্রহ করেছে সরকার। এবছর 15 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে সরকার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার 3,76,942 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে সরকার। এছাড়াও 14,06,533 মেট্রিক টন সিদ্ধ চাল এবং
৫১,৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে চলতি বোরো মৌসুমে ৩.৫ লাখ টন ধান, ১৪ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫,০০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সরকারের। গত এপ্রিলে বোরো সংগ্রহ শুরু হয়। এক্ষেত্রে সংগৃহীত ধান প্রতি কেজি ৩৬ টাকা, চাল প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করে সরকার। আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে। বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমন আবাদে বিঘা প্রতি গড়ে ১২ থেকে ১৪,০০০ টাকা খরচ হতো যশোরের কৃষকদের। এবার সারের দাম বাড়ায় আরও ৩ থেকে ৪,০০০ টাকা গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন কোনো কারণ ছাড়াই সারের দাম কেজিতে ২ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। ফসল আবাদের খরচ বাড়ায় চিন্তা বাড়ছে তাদের। ইউরিয়া সার কেজিতে ২ টাকা বেড়ে গেছে, আর টিএসপিতে ৭-৮ টাকা বেড়ে গেছে, এরকম পটাশের আমার ২-৩ টাকা বেড়ে গেছে। টিএসপি সারের ৫০ কেজির বস্তার সরকারি মূল্য ১৩৫০ টাকা হলেও চুয়াডাঙ্গার কৃষকদের তা কিনতে হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। একই অবস্থা হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের কৃষকদের। ডিলার পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী সার না দেয়ায় বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। সাধারণ দোকান দিয়ে নিলে পরে একটুক্ষণ দাম বেশি নিচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে ২০ কেজি ২৫ কেজি বেশি কারো সার দেয় না। তো এই সারে কোনো সময় তো আবার ঘরে তোলা যাবে না। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণেই প্রতি মৌসুমে সারের দাম বাড়ে। বাজারে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। চাষিদের মাধ্যমে উৎপাদন করে তারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যে ওখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করে। সরকারি রেটের থেকে ৫-৭০০ টাকা করে বেশি দিলে অ্যাভেলেবল সার। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। অরিড হওয়ার জন্য আমি নিষেধ করছি যে প্রত্যেক মাসের সার আলাদাভাবে বিভাজন দেওয়া আছে এবং সেই সার প্রত্যেক মাসের শুরু হওয়ার আগেই আমরা বরাদ্দ দিয়ে থাকি। কিছু অসাধু ব্যবসায়ী যে অতি উচ্চ মূল্যে সার বিক্রি করার পায়তারা বা চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোড সহ এবং রাসায়নিক সার জব্দ করার জন্য আমরা ইতিমধ্যে ৪টির মতো মোবাইল কোড করেছি। এবং এই উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সমন্বয় না হলে ফসল আবাদ করে লাভের বদলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত পথে চোরা চালানে আসছে কাঁচা মাংস। সম্প্রতি ধরা পড়েছে এমন একটি চালান। ধারণা করা হচ্ছে গরু চোরা চালান ঠেকাতে কড়াকড়ির কারণে কৌশল বদলে আনা হচ্ছে মাংস। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্ত প্রায় ৭৩ কিলোমিটার। নজরদারির পরও সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে থেমে নেই চোরাচালান। ভারতের সীমান্তরক্ষীদের কঠোর অবস্থানের কারণে গরু চোরাচালান কঠিন হয়ে পড়েছে। তাই এবার কৌশল বদলে গরুর পরিবর্তে আনা হচ্ছে মাংস। ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশিতে ধরা পড়ে ২৫০০ কেজি মাংসের একটি চালান। পুলিশ জানায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। সঠিক কোনো কাগজপত্র নেই এবং কোনো প্রাণী সম্পদ কর্মকর্তার কোনো ধরনের সার্টিফিকেশন নেই যে এটা আসলে গরুর মাংস নাকি অন্য কোনো প্রাণীর মাংস। এগুলো তারা নিয়মিত ঢাকা সহ দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতে তারা সাপ্লাই দিয়ে থাকে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন এবারই প্রথম তারা দেখলেন চোরাচালানে এসেছে কাঁচা মাংস। চোরা কারবার ঠেকাতে টহল বাড়ানোর কথা জানিয়েছেন তারা। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে, যার ফলে বর্তমানে আমাদের বর্ডার এরিয়া দিয়ে গত ৬ মাসে ৪,৩৭,০০,০০০ টাকার উপরে মাদকদ্রব্য ধরা হয়েছে। আশুগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাংসের চালানের সঙ্গে ধরা পড়ে ২ চোরা কারবারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুয়েতে অবৈধভাবে মদ উৎপাদন ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি দেশটিতে ভেজাল মদ পানে অন্তত ২৩ জন মারা গেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাকে চক্রের মূল হোতা দাবি করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আবাসিক ও শিল্প এলাকায় ৬টি সক্রিয় মদের কারখানা এবং আরও ৪টি নির্মাণাধীন কারখানা শনাক্ত করা হয়েছে।
চক্রের একজন নেপালি সদস্য কর্তৃপক্ষকে জানিয়েছেন কিভাবে মিথানল মিশিয়ে মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মিথানল বিষক্রিয়ার কারণে 160 জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এশীয় নাগরিক। কুয়েতে অ্যালকোহল আমদানি বা উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।